বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 22। শুরুতেই প্রথমে দেখায় কমান্ডার সু এসে রাজা ঝ্যাংকে জানাচ্ছে যে ঘোড়ার গাড়ি রাজকুমার চোং তৈরি করে রেখেছে, তার জন্য দাঁড়িয়ে বাইরে অপেক্ষা করছে। রাজা ঝ্যাং বলে ঠিক আছে, প্রস্তুত হয়ে গেছে যখন তারা এক্ষুনি বেরোবে, তারা গ্র্যান্ড চ্যান্সেলর লিউশির বাড়িতে যাবে। টেন্ডার সুয়ান রাজা ঝ্যাংয়ের থেকে জানতে চায় যে এমপ্রেস ডাউগারকে না জানিয়ে চলে যাবে রাজা ঝ্যাং। রাজা ঝ্যাং জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখন লিউশির বাড়িতে ভালো সময় চলছে। রাজা ঝ্যাং চাইছে যে লিউশিকে গিয়ে সে সম্মুখে শুভেচ্ছা জানাবে। এদিকে দেখায় রানী জিনফিং আর শাহী চিকিৎসক ইউচ্যাং মহল থেকে লুকিয়ে পালাচ্ছে। পালাতে জিনফিং জিজ্ঞেস করছে ইউচ্যাংকে যে এরকম মুখ বেঁধে তাকে নিশ্চয়ই কেউ চিনতে পারছে না, আশা করছে তাকে যেন কেউ দেখতে না পায়। জিনফিং জানতে চাইলে ইউচ্যাং এর থেকে কোনো অসুবিধা হবে না, তো উত্তরে ইউচ্যাং জানায় যে তাকে দেখে মনে হচ্ছে খুব অসুস্থ এবং শাহী চিকিৎসক তাকে নিয়ে দেখাতে যাচ্ছে বাইরে। জিনফিং জিজ্ঞেস করে সে যদি শাহী চিকিৎসক হয়ে থাকে আর সে যদি তাকে নিয়ে একজন দাসীকে নিয়ে বাইরে দেখাতে যায়, জিনিসটা বোকা বোকা শোনাবে না? কারণ এখানে তো জিনফিং অর্থাৎ সে দাসী সেজেছে রানীর। ইউচ্যাং গুছিয়ে উত্তর দিতে গেলে জিনফিংকে সে আটকে যায়, ভাবতে থাকে কি বলবো। সেখানে পেছনে রাজকুমার চোং এসে উপস্থিত হয়েছে। জিনফিং রাজকুমার চোংকে দেখে ইউচ্যাং এর পেছনে লুকিয়ে পড়ে। রাজকুমার চোং বারবার ইউচ্যাংকে জিজ্ঞেস করতে থাকে যে তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে, তাকে দেখে খুবই পরিচিত লাগছে। ইউচ্যাং বারবার এখানে জিনফিংকে আড়াল করতে থাকে, তো লাফ দিয়ে রাজকুমার চোং জিনফিং এর পাশে চলে মুখ দেখতে গেলে ইউচ্যাং ওখানে জোরে বলে ওঠে মিস লিউ বায়ু এখানে উপস্থিত হয়ে গেছে। লিউ বায়ুকে দেখবে বলে রাজকুমার চোং ঘুরে তাকায়। রাজকীয় চিকিৎসক তার ঘাড়ে রাদ্দা মেরে তাকে বেহুশ করে দেয়। জিনফিং বলে যে পুরুষ মানুষরা খুবই কামুক হয়। পর রানী এবং শাহী চিকিৎসক একসাথে সেখান থেকে পালায়। এদিকে দেখায় প্রধানমন্ত্রী লিউশির বাড়িতে অনুষ্ঠান চলছে। লিউশির দ্বিতীয় স্ত্রী অর্থাৎ লিউ বাওয়ের মা সমস্ত গেস্টদের অ্যাটেন্ড করছে, কথা বলছে তাদের সাথে। এদিকে দেখায় লিউশির ঘরের সামনে দাঁড়িয়ে রাজধানী সাধারণ মানুষরা কথাবার্তা বলছে। তারা বলছে যে আজকে হয়তো লিউশি একজন উপপত্নী পেতে চলেছে, সেটা আর কেউ না তার দ্বিতীয় ম্যাডাম অর্থাৎ লিউ বাওয়ের মায়ের খুড়তো কাজিন। মোটামুটি লিউশির থেকে 20 বছরের ছোট্ট। লিউ বাওয়ের মায়ের তাকে খুঁজে বের করতে মোটামুটি মাসের বেশি সময় লেগেছে। আসলে এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। লিউশির ভালোবাসার গল্প বলে রাজধানীর বাজারে যেই বই বেরিয়েছিল এই বিষয় নিয়ে রাজধানীর সাধারণ মানুষ কনফিউশনে পড়ে যায়। জিনফিং এই সমস্ত কথাগুলো শুনে ভীষণ রেগে যায় এবং ইউচ্যাং তাকে টেনে টুনে সেই জায়গা থেকে নিয়ে যেতে থাকে। ইউচ্যাং আর জিনফিং লিউশির ঘরের ভেতর দিয়ে পাস করতে থাকলে তারা দেখতে পায় যে জিনফিং এর মা গাছের সাথে বেঁধে আছে নিজে। এখানে ঘুমিয়ে পড়লে তাকে ইউচ্যাং আর জিনফিং ডেকে তোলে, বাঁধন মুক্ত করে দেয়। আর জিনফিং জানতে চায় তার মাকে এখানে কে বেঁধে রেখেছে। ইউচ্যাং এখানে অনুমান করে জিনফিং কে বলতে থাকে হয়তো লিউ বাওয়ের মা ইউংফুকে বুলি করেছে এবং তার মুখের দাগ দেখেও বোঝা যাচ্ছে। আসলে এখানে সেই দাগটা জিনফিং এর জন্য পেয়েছিল। ইউংফুকে যখন ব্যাটেল ফিল্ডে প্যারেডের সময় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, মুখ না দেখি তখনই তার মুখে ক্ষত সৃষ্টি হয়েছিল। ফিং রেগে ইউচ্যাংকে বলতে থাকে তার সাহস কি করে হল ফিং এর মাকে সে এখানে বুলি করেছে। এখানে সেই লিউ বাওয়ের মায়ের কথা বলে, লিউশির কথা বলে যে তার সাহস কি করে হলো যে অন্য একজন উপপত্নী আনা। এখন তার বাবার কাছে গিয়ে সমস্ত কিছু হিসাব চাইবে আর বলবে তার সাহস কি করে হলো তার মাকে বুলি করার। ইউংফু এখানে উপস্ত্রী আসছে শুনে তার সে রেগে যায়, সে চিৎকার করে বলতে থাকে যে কাকে আনা হচ্ছে। দেখে জিনফিং আর ইউচ্যাং চলে যায় সরাসরি লিউশির সামনে গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে কেন সে উপস্ত্রী রাখছে আর কেন তার মাকে বুলি করে। সে বলে এগুলো সে কি বলছে। সেখানে জিনফিং এর মা ইউংফু উপস্থিত হয়ে একই প্রশ্ন করে লিউশি বলে যে সে তার কথাগুলোর কিছুই বুঝতে পারছে না। সে জানতে চায় উপস্ত্রী রাখার কথা কে জানিয়েছে। তারপর জানায় জিনফিং এই কথাটা জানিয়েছে। জিনফিং জানায় যে বাইরের লোকেরা এই সমস্ত কথাগুলো বলছে। উনি লিউশির অ্যাটেন্ডার এসে জানায় লিউশি রাজধানীর বাজারে যে লিউশির বিষয়ে বই বেরিয়েছে, সেখানে প্রধানত লিউশির লাভ স্টোরি নিয়ে বিভিন্ন বই আছে, সেখান থেকেই হয়তো এই কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। একে দেখা এরপর সেখানে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা এসে উপস্থিত হয়েছে এবং লিউশিকে শিশি বলে ডাকতে থাকছে। জিনফিং আর ইউংফু তখনও ভাবতে থাকে যে এই হয়তো উপপত্নী অন্য কোনো ম্যাডাম যাকে লিউশি বিয়ে করতে চলেছে। এখানে লিউ বাওয়ের মা পরিচয় দেয় যে সে তার শাশুড়ি অর্থাৎ লিউশির আসল মা। সে আর আজকে 60তম জন্মদিন, তারই অনুষ্ঠান সেখানে সেলিব্রেট করা হচ্ছে। এখন তারা তিনজন সেখানে খুবই লজ্জা পেয়ে যায়। ইউংফু জানতে চায় লিউশি থেকে যে সেই বিষয়টা কেন জানায়নি যে তার শাশুড়ি জন্মদিন আছে। সে বলে সে তো ইউংফুকে বলেছিল যে বাইরে যেতে তার সাথে, তো ইউংফু জানিয়েছিল ফরচুন টেলার দেখে যে আজকের দিনটা তার জন্য অশুভ, বাইরে বেরোলেই গন্ডগোল হতে পারে, তাই সে বাড়িতেই থাকবে। তাই নিজেকে সে গাছের সাথে দড়ি দিয়ে নিজেই বেঁধে রেখেছিল। ফিং জানতে চাইলে ইউংফু তাকে সেই কথা বলে গাছের সাথে নিজেকে বেঁধে রাখার কথা, যে ভাগ্য সে আজকে দেখেছিল। ফিং জানতে চায় তার মায়ের মুখে কি হয়েছে। উত্তরে জানায় যে ইউংফু মিথ্যে কথা, যে ঝাল খাওয়ার পর তার মুখে এরকম। ইউংফু এখানে জিনফিংকে জিজ্ঞেস করে যে এই কথাটা কে বলেছে যে তার স্বামী উপস্ত্রী রাখতে চলে। জিনফিং একই কথা ইউচ্যাংকে জিজ্ঞেস করে। ইউচ্যাংও ভিড়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে তাদের এই কথা জিজ্ঞেস করে যে এই মিথ্যে কথা কেন ছড়িয়েছে। তার খুশি রেগে তাদের তিনজনকে বলতে থাকে যে তারা একটা গুজব শুনলো আর এরকম আচরণ করে বসলো, এটা তারা ধৃষ্টতা দেখিয়েছে। সে ভীষণ রেগে যায়। এখানে উনি লিউশির অ্যাটেন্ডার মিস্টার ইউ এসে জানায় যে মহামহিম রাজা ঝ্যাং তার সাথে দেখা করতে এসেছে। লিউশি রাজা ঝ্যাং এর সামনে এসে তার আসার কারণ জানতে চাইলে উত্তরে রাজা ঝ্যাং জানায় যে আজকে একটা ভালো মুহূর্ত,
ভালো দিন যাচ্ছে লিউসির বাড়িতে, তার মায়ের জন্মদিন। এখানে সে তাকে শুভেচ্ছা জানাতে এসেছে এবং এটাও জানাতে এসেছে যেই বিষয়ে ডিল হয়েছিল লিউসির সাথে মিলিটারি ফান্ডসের জন্য কর বৃদ্ধি, সেই বিষয়টা হাল হয়ে গেছে। তাদের ডিল অনুযায়ী শাহী চিকিৎসক শিক্ষক বে এবং তার স্টুডেন্টদের ছেড়ে দিতে হবে লিউসিকে। রাজা ঝ্যাং এখানে রাজধানীর সাধারণ কিছু মানুষকেও গ্র্যান্ড চ্যান্সেলরের বাড়ির ভেতর নিয়ে আসে। রাজা ঝ্যাং বলে লিউসিকে সে তাকে যা যা শিখিয়েছে তার সমস্ত কিছু মনে আছে। এই বিষয়টা লিউসির গেমে তাকে হারানোর মতোই হবে। লিউসি এখানে আবার জিজ্ঞেস করে রাজা ঝ্যাংকে মিলিটারি ফান্ডের জন্য কর বৃদ্ধির বিষয় কি ভেবেছে। বৃদ্ধির কথা শুনেই সেখানে উপস্থিত রাজধানীর সাধারণ মানুষরা প্রোটেস্ট করতে থাকে। লিউসি বলতে থাকে রাজা ঝ্যাংকে সে হয়তো ভুলে গেছে, কিন্তু শিক্ষক বে কি রাজা ঝ্যাংকে এইসব জিনিস শিখিয়েছে। ময়দানে একবার ঘাসে আগুন লেগে গেলে সেটা দ্বিতীয়বার আর গজায় না, এখানে বারে বারে ফিরে আসে, এটাই সত্যি। রাজা ঝ্যাং বলে লিউসিকে সে হয়তো ঝ্যাংকে কম ভেবেছে। উনি রাজার অ্যাটেন্ডার সুয়ান একটা বই দেয় লিউসিকে। বইটা ছিল রাজদরবারে সমস্ত আধিকারিকদের অভ্যাসের বিষয়। ঝ্যাং জানায় তার দরবারে সেই করাপ্ট আধিকারিকদের বিষয়ে সে গণনা করে নিয়েছে, ব্ল্যাক মানি রাখে এবং অত্যাধিক সম্পত্তি আছে। তাদের ধরে ফেলতে পারলেই মিলিটারি ফান্ডসের জন্য আর কর বৃদ্ধি করতে হবে না প্রজাদের উপর। সেখানে খুশি হয়ে রাজার বুদ্ধিমত্তা দেখে বলে রাজা মহান উদার, এই রাষ্ট্রের জন্য আশীর্বাদ। সে সাধারণ মানুষদের এখানে জানিয়ে দেয় যে এই বছর কোনো কর বৃদ্ধি হবে না। ফিং বলে যে এবার ছাত্রছাত্রীদের এবং শিক্ষক বেইকে ছেড়ে দিতে উত্তরে লিউসি জানায় হ্যাঁ তাদেরও ছেড়ে দেওয়া হবে। রাজা আর রানী দুজনকে কংগ্রাচুলেট করতে থাকে ইশারা। এদিকে দেখায় জিনফিং তার কক্ষে সুফাংকে নাটক করে বলতে থাকছে যে লুকিয়ে সে তার ঘরে ঢুকে যাবে এবং বিছানার উপর উঠে সব জায়গা ভালো করে খুঁজে দেখ। ফাং জানতে চাইছে সে কি সেই জিনিসটা চুরি করতে যাচ্ছে, সেটা কি সেই বিষয়ে কি জিনফিং জানে। ফিং বলে যতক্ষণ বস্তুটার প্রয়োজন আছে ততক্ষণ বিষয়টা দেখা হয় না যে চুরি করছে না ডাকাত। বস্তুটা কি বলতে জিনফিং বলে এখানে হয়তো পুরনো দাস এবং দাসী ফেং ইউ এবং ফু হুয়া কিয়াংয়ের দুজনের কিছু গুপ্ত খাজানা থাকতে পারে। এটা তারা মারা যাওয়ার আগে রাজা ঝ্যাংয়ের কাছে দিয়ে গেছে এবং সে সেটাকে সামনে রেখে। উনি সেখানে এমপ্রেস ডগারের ফরমান নিয়ে একজন দাস চলে আসে। ফিং আর সুফাং সেই ফরমান শুনতে হলে দাস সেই ফরমানটা পড়তে পারে না। মধ্যে লিখে থাকা কিছু জিনিসপত্র সে বলতে হেজিটেট করে। ফিং তখন উঠে দাঁড়িয়ে দাসের হাত থেকে সেই ফরমান নিয়ে নিজেই পড়ে দেখ। ফিং আর সুফাং সেই ফরমানটা দেখে নেয়। সুফাং জিজ্ঞেস করে এর মানে কি। ফিং বলে যে ভেবেছিল রাজা ঝ্যাংয়ের ঘর থেকে তাকে চুরি ডাকাতি করতে হবে, এখন তাকে সেই জিনিসটা করতে হবে না, উপরালো তার সাথ দিয়েছে। ফিং সেই দাসের থেকে জানতে চায় যে এমপ্রেস ডগার এটাই বলতে চাইছে তো, যেটা ফরমানে লেখা। তোরে সেই দাস জানায় যে হ্যাঁ এমপ্রেস ডগার সেটাই বলতে চায়। রানীকে সময় দিয়েছে 10 দিনের মধ্যে, এটাও যদি রানীর কম মনে হয় তাহলে আরো সময় বাড়িয়ে দিতে পারে। সে জানায় 10 দিন অনেক বেশি হয়ে যাবে, আজকে রাতেই সেই কাজটা করতে চায়। দেখায় রাজার কক্ষে তার 3 সহযোগীর সাথে কথা বলছে রাজা। আসলে রাজাকেও সেই ফরমান পাঠিয়েছে এমপ্রেস ডগার, যেটা পাঠিয়েছে রানী জিনফেং। এখানে এমপ্রেস ডগার আর কনসার্ট ডগার রাজা রানীর থেকে তাদের ভবিষ্যতের কুমার বা রাজকন্যা আশা রাখছে। চাই এখানে বলতে থাকে যে এইগুলো করার মানে কি সেই মহিলার কাছে রাজাকে পাঠিয়ে দেওয়া, তার হাতে তুলে দেওয়া, এটা খুবই বাজে বিষয় হবে। তোরে কমান্ডার সু জানায় যে রাজাকে সে কি মনে করেছে হাতের খেলনা। শেফ চাই এখানে ভুলভাল বুঝছে। কুমার চোং বলে তাদের দুজনকে শান্ত থাকতে এবং তার দাদার দিকে তাকে দেখতে সে ভীষণ চিন্তিত। রাজা ঝ্যাং বলে সে কোথায় একবারও কোনো বিষয় নিয়ে সে চিন্তা করে এখানে কোনোভাবেই চিন্তিত না। কমান্ডার সু এখানে রাজা ঝ্যাংকে জিজ্ঞেস করে যে সে আর রানী জিনফিং এই বিষয়টা নিয়ে কি সে চিন্তিত নয়। কুমার চোং জানায় এই বিষয় না ভেবে আগে তার দাদাকে কি করে সমস্যা থেকে বের করে আনা যায় সেই দিকে দেখতে হবে। তো শেফ চাই জানায় যে এই বিষয়ে এত তাড়াহুড়ো করলে কোনোভাবেই চলে না, না করার মতোই প্রিপারেশনের প্রয়োজন হয় এই বিষয়ে। তার মতে এখানে রাজা ঝ্যাংয়ের উচিত রানীকে সরাসরি জানিয়ে দেওয়া। একে দেখায় রাজার তার আর রানীর ইন্টিমেসির কথা কল্পনা করে ভাবতে থাকে। যা কল্পনা করে যে তারা দুজনে ড্রিঙ্ক করেছে এবং সে জানতে চায় যে সেই ড্রিঙ্কের স্বাদ কেমন। তোরে নারিন জিনফে রাজার কাছে এসে বলে যে তার কোনটা বেশি পছন্দ, যেটা পান করেছে না তাকে, বলে তারা দুজন কাছাকাছি আসে। কমান্ডার সু বলে না না এভাবে হবে না, রাজা তার কল্পনা থেকে বেরিয়ে আসে, এটাকে আরো সহজ সাদাসিধে করে দিতে হবে। এখানে কল্পনা করতে থাকে কারণ কমান্ডার সু বলে সবাইকে ভাবতে বলে। এখানে জুয়ান চেন হল, কেউ বলে ইউফান গার্ডেন, কেউ বলে সাইড হল। কমান্ডার সু বলে না ঘরের বিছানা। এখানে সেই ঘরের বিছানা 4টে পায়াই কেটে দেবে। এভাবে রাজা আর রানী কোনোভাবেই একসাথে থাকতে পারবে না। রাজা এখানে বিছানার কথা শুনে আবার তাকে আর রানীকে কল্পনা করতে শুরু করে। আবার কল্পনায় দেখতে থাকে যে সে রানীকে দেখাচ্ছে যে বিছানার মধ্যে সে ফুল দিয়ে সাজিয়ে জিজ্ঞেস করছে তার কেমন লেগেছে। তোরে রানী জিনফিং জানাচ্ছে যে কোনটা রাজা ঝ্যাংয়ের বেশি পছন্দ, তাকে সেই ফুল দিয়ে সাজানো বিছানা। পরে তারা আবার কাছে আসতে গেলে রাজা ঝ্যাং জিনফিংকে জড়িয়ে ধরে বিছানার মধ্যে পড়ে যায়। কুমার চোং আবার রাজা ঝ্যাংকে জানায় যে এভাবে কোনোভাবেই হবে না, মহলে কি দাসদাসীর এবং কারিগরের মধ্যে একটা বিছানা নষ্ট হলে পরের দিন আবার নতুন বিছানা চলে আসবে। চাই আর কমান্ডার সু জানতে চায় বলে
এখানে রাজকুমার চোং কি বলতে চাইছে। তোরে রাজকুমার চোং জানায় সরাসরি রানীকে জানিয়ে দেওয়া উচিত যে রাজা ঝ্যাং কথা বলে যে সে একজন নপুংসক। ঝ্যাং কথাটা শুনে রেগে যায় এবং চোংকে বলে সে নপুংসক, উল্টোপাল্টা কথা না বলতে। ঝ্যাং তারপর সেই তিনজনকে ডিসমিস করে দেয় যে তাদের কথাবার্তা শুনে তাদের মাথা ধরে গেছে। পর রাজার অ্যাটেন্ডার সুয়ান এসে রাজাকে জানায় যে রানীকে ও সন্দেশ পাঠিয়েছিল, প্রেস ডাউগারের সন্দেশী, এবং রানী এখানে উত্তর হ্যাঁ জানিয়েছে যে আজকে রাতেই সে আসবে রাজা ঝ্যাংয়ের সাথে দেখা করতে। ঝ্যাং এখানে খুশি হয়ে যায়, সুয়ানকে বলে যে প্রিপারেশন তৈরি করতে। এটাও জানায় যে আজকে দিনটা ভীষণ ভালো। দিকে দেখায় লিউসির ঘরে ইউচাং দেখা করতে এসেছে। ঝ্যাং জানাচ্ছে লিউসিকে যে রানী ডাউগার একটা ফরমান পাঠিয়েছে রাজার আর রানীর জন্য। এই বিষয়ে কি লিউসি কিছু জানে? উত্তরে লিউসি জানে এই বিষয়ে সে কিছুই জানে না। ঝ্যাং জানতে চায় লিউসি থেকে যে রাজার সাথে রানীকে থাকার কি অনুমতি সে দিচ্ছে। লিউসি রেগে বলতে থাকে ইউচাংকে যে রাস্তায় রাজধানীর সমস্ত মা বাবাকে জিজ্ঞেস করা উচিত, তাদের যদি রাজপরিবারে রাজার সাথে বিয়ে হয় এবং তাকে যদি বৈধ রানী হতে দেখতে চায় তার বিষয় কি তারা নাকচ করবে? এটা যদি তারা হ্যাঁ একজনও বলে দেয় তাহলে লিউসি এখনই গিয়ে প্রেস ডাউগারের সেই ফরমান ছিঁড়ে দিয়ে আসবে। কিছু ইউচাং এখানে চিৎকার করে বলে যে সেই বিষয়টা কখনোই সহ্য করতে পারবে না যে জিনফিং রাজা ঝ্যাংয়ের সাথে থাকবে। লিউসি জানায় এতে তাদের কিছুই যায় আসে না। ঝ্যাং এখানে কি চাইছে বা ভাবছে। ঝ্যাং এখানে একটা ছুরি বের করে লিউসির দিকে ধরে বলে সে তাকে ধোকা দিয়েছে। তাদের পরিকল্পনা এখানে পূর্ণ হবে কিনা সে জানে না। এখানে সে যে জিনফিংকে পছন্দ করে এটাও লিউসি খুব ভালো মতো জানে। লিউসি জানায় ইউচাংকে সে যদি মনে করে তার ধোকা হয়েছে তার সাথে এখানে তার মানে এখানে এখনো ইউচাং এর মূল্য আছে। লিউসির এখনো অনেক ভালোভাবে মনে আছে তাদের দুজনের মাঝখানে কি সওদা হয়েছিল। এখানে সব থেকে ভালো এটাই হবে যতক্ষণ না তাদের প্ল্যান আর ডিল পুরো পূর্ণ হচ্ছে ততদিন জিনফিং এখানে রানী সেজেই থাকুক। বলে লিউসিকে তার মনে হচ্ছে যে সে তাদের ট্র্যাক থেকে সরে গেছে। লিউসি জানে এদের মধ্যে যা প্ল্যান হয়েছিল, পরিকল্পনা হয়েছিল, বলে যা যা জিনিসপত্র ঘুরছে সেগুলো তাদের প্ল্যানেরই একটা পার্ট বলে সে ইউচাং এর হাত থেকে ছুরিটা নিয়ে নেয়। চ্যাং বলে তাহলে এখানে লিউসি তাদের পরিকল্পনা মনে আছে তাই তো? চ্যাং জানায় তাহলে ঠিকই আছে, কারণ সে সমস্ত কিছু ফেরত নেবে যেগুলো সবকিছুই তার। এর মধ্যে সে জিনফিংকেও ধরে রেখেছে। চ্যাং লিউসির সামনে থেকে চলে গেলে লিউসি হেসে বলতে থাকে ছোট একটা যুবক ছেলে কিন্তু কত জোশ ভরে আছে তার মধ্যে। এটা হয়তো সত্যি কথা যে প্রত্যেকটা পুরুষের জীবনে এমন একজন করে মহিলা একসময় আসে যে তাকে একদম ভালোবাসা দিবানা করে দেয়। এদিকে দেখায় রাত হয়ে গেছে। রাজা ঝ্যাং নিজের কক্ষ জুয়ানচির হলে নিজের বিছানা ফুল দিয়ে সাজাচ্ছে। উনি সেখানে রানী জিনফিং উপস্থিত হয়ে রাজা তাকে কিছু ড্রিঙ্ক পান করতে দেয়, সে নিজেও করে। সেই ড্রিঙ্কের স্বাদ কেমন জানতে চাইলে উত্তরে জিনফিং বলে যে এটা কি দিয়ে তৈরি। উত্তরে রাজা ঝ্যাং বলে এটা আঙুর দিয়ে তৈরি ওয়াইন। এটা জিনফিং বলে খুবই বেকারের স্বাদ, কারণ তাজা আঙুর দিয়ে দেওয়া ওয়াইনের মধ্যে এটা একদম পছন্দ হয়নি। তারপরে জিনফিং বলে যে সরাসরি তাদের কাজের জায়গা পয়েন্টে আসা। আগে তাকে জিজ্ঞেস করে যে ফুল দিয়ে হার্ট শেপ বানিয়েছে তার কেমন লেগেছে। উত্তরে জিনফিং বলে এগুলো অত্যাধিক বাড়াবাড়ি। নিজের হাত দিয়ে সেই সমস্ত ফুলগুলো সরিয়ে দিয়ে রাজা ঝ্যাং তার জন্য বসার জায়গা তৈরি করে। এখানে অনুরোধ করে রাজা ঝ্যাংকে যে তাকে শুরু করতে দিতে। ঝ্যাং প্রথমে হেজিটেট করে জিনফিং বলে সে একদমই লজ্জিত নয়, তা সেও যেন লজ্জিত না হয়। জিনফিং তারপর এগিয়ে রাজা ঝ্যাংয়ের গায়ের মধ্যে সমস্ত জিনিস খুঁজতে থাকে। এখানে জিনফিং এর কাছে জানতে চাইলে সে কি খুঁজছে। উত্তরে জিনফিং জানে বুড়ো দাসদাসী যে খাজানা রাজাকে দিয়ে গেছে, গুপ্ত খাজানা, সেটা তার প্রয়োজন, সেই জিনিসটাই সে নিতে চাইছে। এখানে বলে যে কে তাকে খাজানা দিয়ে গেছে, কোন বুড়ো দাসদাসী। জিনফিং বা সেই খাজানা নিয়ে কি করবে, তার কাছে কেন গুরুত্বপূর্ণ। এখানে খাজানার কথা বলে জানায় যে বৃদ্ধ দাসী জানিয়েছে ফেংই রাজাকে ফু হুয়া কিয়ান বলে একজন দাস তার নিজস্ব খাজানা দিয়ে গেছে রাজা ঝ্যাংকে, সেটা তার প্রয়োজন, মানে সেটা সামনে এনে দেখালেই হবে তাকে কি। রাজা ঝ্যাং বলে প্রথমে সেই খাজানার বিষয়ে কিছু বুঝতে পারছে না, যদি ফু হুয়া কিয়ানের কথা বলে থাকে তাহলে সে কাউকে চেনে না, কিন্তু বাইফু বলে একজন দাস ছিল, কিন্তু সেই দাস তাকে এরকম কোনো খাজানাই দেয়নি। নিজস্ব খাজানা জিনিসটা কি সেটা এখনো সে বুঝে উঠতে পারলো না। তারপর শুয়ে পড়ে কেঁদে কেঁদে বলতে থাকে এত কষ্ট এত মেহনত সবই ব্যর্থ হলো, যাতে এখানে নিজস্ব খাজানা কি জিনিস তাই জানে না। এখানে জিনফিং এর থেকে জানতে চায় সে আসলে কি খুঁজছে। উত্তরে জিনফিং জানে সে নিজেও জানে না, এখন বুঝতে পারছে না। উঠে বসে জিনফিং বলতে থাকে ঠিক আছে এর পরের বিষয়ে পরের স্টেপে এগোনো যাক। তাদের জিজ্ঞেস করে সে কি প্রস্তুত আছে। জিনফিং বলে এর জন্য প্রস্তুতির কি আছে, সে তারা যেখানে সেখানে শুরু করতে পারে বলে সে রাজার গা হাত পায়ে ভালো করে মাসাজ দিতে শুরু করে। জানতে চায় যে জিনফিং এটা কি করছে তার সাথে। উত্তরে জিনফিং জানায় যে এমপ্রেস ডাউগার ফরমানে জানিয়েছি হার্ট সেটিং করার কথা। ঝ্যাং বলে জিনফিংকে শান্ত হয়ে বসতে, এর মানে এটা ছিল না। বলেছে যে সে খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে চেয়েছে, এটাই তার মানে ছিল। জিনফিং এই কথাটা রাজা ঝ্যাং এর মুখ থেকে শুনে চমকে যায়, অবাক হয়ে ওঠে। এদিকে দেখায় লিউফাই তার নিজের কক্ষে বসে পান করে যাচ্ছে আর কষ্ট পেয়ে যাচ্ছে। মন থেকে এখানে ভীষণ দুঃখী, কারণ তার বাবা তার সাথে কথা বলেনি, এখন তার বাবার চোখে খারাপ মেয়ে হয়ে গেছে। উনি দেখায় সেখানে রাজকুমার চোং উপস্থিত। স্বপ্ন মহলে বায়ুর কক্ষে প্রবেশ করার আগে চোং নিজের মন প্রস্তুত করে নিয়ে বলে এখানে সে শুধুমাত্র উপহার দিতে আসেনি বায়ুকে, সে তাকে উপহাস করতেও এসেছে। রাজকুমার ডুয়ানিয়ন চোংকে দেখিয়ে বলে সে নিশ্চয়ই তাকে এখানে উপহাস করতে এসেছে। হঠাৎ চোংকে বলে যে কি করে জানতে পারলো লিউয়ের কথাটা। এখানে পান করতে দেখে
দেখে চোং বলতে থাকে একজন মহিলার জন্য এত পান করা ঠিক না মদ্য। উত্তরে লিউবায়ু জানায় যে সবসময় লিউবায়ু রাজকুমার চোং এর চোখে একজন ক্রূর সহায়ক অভিনেত্রী, তার কাছে এখন মহিলা কি করে হয়ে গেল। চোং এখানে লিউবায়ু থেকে সহায়ক অভিনেত্রীর মানে জানতে চাইলে উত্তরে লিউবায়ু জানায় সহায়ক অভিনেত্রী হচ্ছে অপেরা বা গল্পের মধ্যে এই মহিলা যে মেন লিডে থাকে না, তাকে সবসময় মেন হিরো রিজেক্ট করে দেয়, তার হিরোইন তাকে সবসময় চাপিয়ে রাখে। আর সেই সহায়ক অভিনেত্রী সবসময় কষ্টের মধ্যে দিয়ে থাকে, ত্যাগ করে যায়, পর সে সবার সামনে ব্যায়াম সেজে ওঠে। এখানে চোংকে জানায় সেও একজন সহায়ক অভিনেতার ভূমিকাতেই আছে। এবং এখানে তাকে সহায়ক অভিনেতা বলার মানে জানতে চাই, বলে সহায়ক অভিনেতা হচ্ছে সেই অভিনেতা যে মেন লিডে দেখে সবসময় সব দিক থেকে কমই হয়, কিন্তু সে সবসময় এখানে সেকেন্ড মেন লিড মহিলাকে ওয়াশ করতে থাকে, বিরক্ত করতে থাকে। কুমার চোং লিউবায়ুর হাত থেকে তার গ্লাস কেড়ে নিয়ে নিজে পান করে। লিউবায়ুকে বলে এটা তো কোনোভাবে মদ্য নয়, এটা কি না, আসলে অনবরত চা পান করে যাচ্ছিল লিউবায়ু। এখানে চোংকে জানায় যে সবসময় বাস্তবিকতা না আসার উপহার করে মানুষের কামনা করা উচিত। বায়ু বলতে থাকে বায়ু নামটা কত সুন্দর না, দেখতেও কত সুন্দর, তার ত্বক একেবারে সাদা বরফের মতো, রোগা পাতলা একজন সুন্দরী মহিলা, সে কত গুণবোধ, সে রানী হওয়ার যোগ্য। এই কথাগুলো তার বাবা লিউ শি তাকে বলেছিল। সবকিছু এখানে গোলমাল হয়ে গেল। আর আজকে তার জায়গায় জোয়ানচেন হলে খুশির অন্য একজন মেয়ে জিনফেং উপস্থিত আছে রাজা ঝ্যাং এর সাথে। চোং এখানে লিউবায়ুকে জিজ্ঞেস করে, সে বুঝতে পারছে না বায়ু সবসময় এত রানী হওয়ার পেছনে কেন ছুটছে, এই বিষয়টা কি খুবই মজাদার। তোরে বায়ু জানায় রাজকুমার চোংকে একমাত্র রানী হয়ে সে প্রমাণ করতে পারতো তার মা বাবার সামনে। কথাটা বলেই থেমে যায়। উত্তরে চোং আবার জানতে চাইলে বায়ু কিছু বলেন। পর চোং তার সাথে আনা একটা উপহার নিজের তৈরি সেটা লিউবায়ুকে দিয়ে বলে যে সে তাকে উপহার দিতে এসেছিল। এটা ঠিক যে সে তাকে উপহাস করতেও এসেছিল, কিন্তু এর সাথে সে আবার মেল মিলাপ করে নিতেও চাইছে। কারণ চোং এর এখানে ভুল মনে হয়েছে যে বায়ু যখন তাকে বিয়ে করার কথা না বলেছিল, রাজকুমার চোং তাকে জোর করে বলেছিল যে তাকে বিয়ে করবে। জানতে চায় চোং এর থেকে তাহলে রাজকুমার চোং আবার বিচার করে নিয়ে সঠিক পথে নিশ্চয়ই, তাহলে হয়তো সে বেঁচে গেছে। বলে সে দীর্ঘক্ষণ বিচার করার পর এই সিদ্ধান্তে এসেছে যে সে বায়ুকে বিয়ে করবেই করবে। উষ্ণমহল থেকে বেরিয়ে যেতে চাইলে আবার ফিরে গিয়ে উপহারটা কিভাবে চালাতে হয় সেটা দেখিয়ে দেয় বায়ু। জানায় বায়ুকে আশা করছে সে এটা ভালোভাবে উপভোগ করবে। চলে গেলে উপহারটা চালিয়ে খুশি মনে বায়ু দেখতে থাকে আর চোঙের কথা ভাবতে থাকে। এদিকে দেখায় রাজা আর রানী ঘরে বসে কথা বলছে। জানতে চাইছে যে শিশু জন্ম দেওয়ার বিষয়ে সে কি বিচার করে নিয়েছে। তোরে রানী জিনফেং বলে যে বিষয়টা অসম্ভব কোনোভাবেই না। রাজা এখানে এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে সত্যি, তাহলে সে বাবা হবে। জিনফেং তার দিকে তাকালে ঝ্যাং আবার বলতে থাকে না ঠিক আছে, জোরাজুরির কোনো ব্যাপার না, সে কারোর উপর জোর করবে বিষয়টা তার পছন্দ না। ফেং জানায় এই বিষয়টা তার একদমই পছন্দ হয়নি। ঝ্যাং বলে তারা রাজা আর রানী এবং তাদের ভবিষ্যতের সন্তান রাজকন্যা বা রাজকুমার হবে, এটাই স্বাভাবিক, এটা তো তর্কসঙ্গত। ফেং জানায় সে এই বিষয়ের কথা বলেনি, কারণ সে বলতে চাইছে এখানে নিয়মগুলো জিয়ানপা গ্রামের নিয়মের অনুরূপ না। শালি ভালোবাসার বিষয়টা ঝ্যাং এখানে জিয়ানপা গ্রামের নিয়ম জানতে চাইলে উত্তরে রানী জিনফেং জানায় গ্রামে বাচ্চা জন্ম বিষয়টা প্রচন্ড রোমান্টিক। যখন কোনো জুটির বিয়ে হয় তখনই তারপরে জিয়ানপা গ্রামে তাদের জিয়ানপা পর্বতে পাঠিয়ে দেওয়া হয় 6 মাস সেখানে থাকার জন্য। জানতে চাই সেই পর্বতে কি আছে, ভালো ভোজনালয়, ভালো মহল, ভালো জামা কাপড়, এরকম কিছু আছে কি সেখানে? ফেং জানায় না, সেরকম কোনো ব্যবস্থাই নেই সেখানে। ফেং জানায় সেই পর্বতে খুবই সাদাসিধে ভাবে থাকার ব্যবস্থা আছে, সামান্য কুটি, সবজি ভরপুর ক্ষেত, ঝর্ণা, পুকুর, অনেক কিছুই আছে। তার থেকেও বড় কথা ব্যক্তিগত খাজানা আছে। এখানে জানতে চাই যে এবার তাকে বলতেই হবে ব্যক্তিগত খাজানা জিনিসটা কি। গ্রামের বয়স্ক যারা জুড়ি হয় তারা একটা থোলার মধ্যে তাদের আগের যারা যখন সেই পর্বতে থাকতে গেছিল যেই সমস্ত জিনিসপত্র ব্যবহার করেছে তার আগের জুটিদের থেকে পেয়ে এসেছিল আশীর্বাদ, সবগুলো নতুন জুটিকে পাস অন করে দেয়। জিয়ানপা গ্রামে প্রথম রাতে সেই নতুন জুটি সেই থলে খুলে নিয়ে মধ্যে থাকা সেই সমস্ত আশীর্বাদ ধন্য জিনিসপত্র দিয়ে তাদের নতুন জীবন শুরু করে। ঝ্যাং বলে ব্যাস এইটুকুই। ফেং বলে তার মা ইউংফু এই বিষয়ে জানিয়েছে যে বহুত সরল সাদাসিধে জিনিসগুলো দিয়ে প্রেম হওয়া উচিত, এটাই প্রেমের মাধুর্য তৈরি রাখে। জিজ্ঞেস করে তার মা তাকে আর কি জানিয়েছে। উত্তরে জিনফেং জানায় যে কাপলসদের মধ্যে প্রেম থাকা অতি আবশ্যক, যে তাদের ভবিষ্যতে সন্তান সন্ততিরা ভালোভাবে বেড়ে ওঠে। তো এখানে জিনফেং এর মেন প্রবলেম হচ্ছে যে তারাও কাপল, কিন্তু একবারও তারা গিয়ে জিয়ানপা পর্বতে সময় কাটিয়ে আসেন। রাজা ঝ্যাং বলে সে খুব ভালো মতো বুঝতে পেরেছে জিনফেং কি বলতে চাইছে। তাকে এখানে আসলে জিনফেং চাইছে যে তারা বিবাহিত অথচ তাদের মধ্যে একবারও ডেটিং হয়নি, এই প্রক্রিয়াগুলোরই অভাব আছে তাদের মধ্যে কাপল হিসেবে। জিনফেং কনফিউজ হয়ে বলে সে কি এরকম কিছু বললো? রাজা ঝ্যাং বলে হ্যাঁ একদমই, এটাই সে মানে করেছে। ঝ্যাং বলে ঠিক আছে, এখানে জিনফেং কে বেশি চিন্তিত হতে হবে না, সে তাকে একটা সন্তোষজনক রোমান্টিক টাইম উপহার দেবে। আজকে রাতে রাজা ঝ্যাং বাইরে শুয়ে পড়ছে, সেই ঘরেই শুয়ে পড়তে পারে। ঝ্যাং চলে গেলে জিনফেং বিছানার মধ্যে শুয়ে লজ্জা পেয়ে জুয়ান জুয়ান বলে আবার ডাকতে থাকে, ফুল নিয়ে ছুটতে থাকে চারিদিকে।
চারিদিকে দেখে সকাল হয়ে গেছে এবং জিনফেং ঘর থেকে বেরিয়েই দেখে যে রাজা ঝ্যাং তার জন্য অপেক্ষা করছে আর বলছে তাকে ডেটিং এ নিয়ে যাবে। এখন থেকেই তাদের ডেটিং এর টাইম শুরু হয়ে যাচ্ছে। ফেং বলতে থাকে সে ডেটিং এর জন্য কি প্ল্যান করে রেখেছে। উত্তরে ঝ্যাং জানায় যে সারা রাত বিচার করার পর সে জেনে গেছে ডেটিং এর সারমর্মের বিষয়ে। এখানে প্রথম স্টেপ আছে যে ভালোবাসার মানুষের হাত ধরে প্রথমে ঘুরতে হবে বলে তারা হাত ধরে দুজনে ঘুরতে বেরিয়ে পড়ে। পরে রাজা ঝ্যাং মনে মনে বলে যে অপ্রত্যাশিত রোম্যান্স সামনে আনতে হয় দ্বিতীয় স্টেপ এটা বলে সে জিনফেংকে টেনে নিয়ে গিয়ে দেওয়ালের মধ্যে আটকে দেয় তার নিজের বাহুবন্ধন। দিদিকে দেখা একজন লোক দূর থেকে রাজা রানীর সমস্ত কার্যকলাপ দেখে সেগুলো নিজের খাতার মধ্যে লিখতে থাকে। তার গলা স্বর পেয়ে গেলে রাজা রানী সজাগ হয়ে যায়। সে সামনে এসে নিজের পরিচয় দেয়। ব্যক্তিটি বলে সে হচ্ছে সেন্সরেড গুয়ান। কিন্তু এখানে রাজা ঝ্যাংয়ের থেকে জানতে চায় যে সেন্সরেড জিনিসটা কি। তোরে রাজা ঝ্যাং জানায় যে পাতকুয়ো যখন পড়ে গেছিল তার মধ্যে সব চিত্রকলা সব তার মনে আছে। ফেং বলে হ্যাঁ তার মনে আছে। উত্তরে রাজা ঝ্যাং জানায় যে সেন্সরেড ব্যাপারটাও সেরকম একই, কিন্তু রাজা রানীর মাঝখানে যা যা যাবতীয় হয় তারা কি করে না করে সেগুলো তারা হিসাব রাখে, খেয়াল রাখে, বিভক্ত করে রাখে তাদের খাতার মধ্যে। ফেং বলে হ্যাঁ ঠিক আছে সে ব্যাপারটা বুঝতে পেরেছে। উত্তরে রাজা ঝ্যাং বলে সে যদি বুঝে থাকে তাহলে মানতেই হবে যে কখনো কখনো সে স্মার্ট আচরণ করে। এখানে সেন্সরেটকে জানিয়ে দেয় যে তার লেখার মধ্যে কখনো কখনো কথাটা সরিয়ে দিতে। সেন্সরেট ও রাজা ঝ্যাংয়ের বলা কখনো কখনো শব্দটা কেটে দেয়। রাজা ঝ্যাং জিনফেংকে আবার টেনে আরেক জায়গায় নিয়ে যায় তাকে ডেটিং এর জন্য। এখানে জানতে চায় জিনফেং এর থেকে যে সাজেকের সারাদিনের কি কার্যক্রম তার কি মনে হয়। পরে সে রানীর মুখ দেখে ভয় পেয়ে যায় আর ইম্পিরিয়াল ফিজিশিয়ান ইউচ্যাংকে ডাকতে থাকে। ফেং জানতে চায় কি হয়েছে। উত্তরে রাজা রানীর কি এখানে কোনো আনকমফর্ট ফিল হচ্ছে। জিনফেং এখানে রাজা ঝ্যাংয়ের কথা শুনে নিজের মুখ আয়নায় গিয়ে দেখে যে তার মুখ পুরো ফুলে গেছে। এদিকে দেখায় সেই সেন্সরেট ফিরে এসেছে এমপ্রেস ডগার আর কনসার্ট ডগারের ঘরে। এসে এমপ্রেস ডগার আর কনসার্ট ডগারকে জানাচ্ছে রাজা রানীর বিষয়ে তারা কাছাকাছি আছে, তারা খুব এখন ভালো সময় কাটাচ্ছে। দুই রানী আলোচনা করতে থাকে যে খুব তাড়াতাড়ি তারা রাজ্যের হয়তো মুখ দেখে নেবে। তারা ভীষণ খুশি। কনসার্ট ডগার বলে যে এখনো পর্যন্ত তো কোনো নাতির মুখ তারা দেখতে পেল। এমপ্রেস ডগার বলে এর জন্য হয়তো আরো তাদের পরিশ্রম করতে হবে, তারা করবেও। খুব তাড়াতাড়ি তারা নাতির মুখও দেখে নেবে। এমপ্রেস ডগার সেন্সরেটকে বলে যে যেই বিষয়ে তাকে সাজেস্ট করেছিল সেই জিনিসটা কি এনে দিয়েছে। সেন্সরেট একটা জিনিস বের করে এমপ্রেস ডগার আর কনসার্ট ডগারকে জানিয়ে বলে যে রাজা রানীর মাঝখানে ফু দিয়ে এটা প্রয়োগ করে মাঝখানে ভালোবাসার আগুন এটা দ্বিগুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে। এমপ্রেস ডগার এখানে সেন্সরেটকে এই দায়িত্বটা দেয়, এই কাজটা যেন সেই পালন করে। এদিকে দেখায় লিংশু একাডেমিতে রাজকীয় চিকিৎসক ইউচ্যাং বসে কাজ করছে। উনি তার কক্ষে দরজা হঠাৎ করে খুলে যায় এবং একটা তীর এসে দেয়ালে বিদ্ধ হয়। সেই তীরটা খুলে নিয়ে তার মধ্যে একটা কাগজ থাকে, সেই মেসেজটা পড়ে দেয়। মেসেজটার মধ্যে লেখা ছিল কিয়াং হুয়া ফু ফর্মুলা জুয়ানচেন হলের মধ্যেই আছে। চ্যাং সেই ফর্মুলাটা নেওয়ার জন্য চিন্তা করতে থাকে যে জুয়ানচেন হলে সে যাবে। এদিকে দেখা আবার রাত হয়ে গেছে। রাজা রানী জুয়ানচেন হলের অর্থাৎ রাজার কক্ষে আছে। তারা দুজন ডেটিং এর মধ্যে আই কন্ট্যাক্ট গেম খেলছে, কে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে। জিনফেং ছাদের মধ্যে কিছু আওয়াজ পেয়ে বলতে থাকে ঝ্যাংকে যে ছাদের মধ্যে বোধহয় কেউ আছে। রাজা ঝ্যাং বলে জিনফেংকে এটা আর কেউ না, হয়তো সেই সেন্সরেড গুয়ানি হদের দুজনের উপর আবার নজর রাখছে, এটাই তো তার কাজ। এদিকে দেখায় ছাদের উপর সেই সেন্সরেড গুয়ান ব্যালেন্স করে উপরে যায়। সে ছাদের মধ্যে একটা পাত সরিয়ে এমপ্রেস ডগারের বলা সেই ওষুধটা রাজা রানীর কক্ষে প্রবেশ করাতে গেলে ফু দিকুনি তার ঘাড়ে কেউ রাদ্দা মেরে তাকে অজ্ঞান করে দেয়। রুফটপ থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এখানে দেখালে বোঝা যায় যে সেটা আর কেউ না, সেখানে উপস্থিত ছিল শাহী চিকিৎসক ইউচ্যাং। এই কাজটা করেছে। থেকে সেন্সরেড গুয়ান পড়ে গেলে জিনফেং বলতে থাকে হয়তো ছাদ থেকে সে পড়ে গেছে। চ্যাং বলতে থাকে তাহলে হয়তো সেন্সরেড গুয়ানের এখন অফ ডিউটি। এখানে একভাবে তাকিয়ে থাকার থেকে চোখের পলক ফেলে দিলে রাজা ঝ্যাং বলে ওঠে যে সে হেরে গেছে আর তাকে ভুগতান করতেই হবে যেরকমটা ডিল হয়েছিল। ফেং বলে এটা কাউন্ট না করতে, সে তো সেন্সরেড গুয়ানের বিষয়ে ভাবছিল। আর এই আই কানেকশনের মানেটাই কি চোখের দিকে তাকিয়ে থাকা ক্রমাগত। রাজা ঝ্যাং বলে যে এটা ডেটিং এর 5 নম্বর স্টেপ। এই জুটি একে অপরকে পছন্দ করে তাদের স্নেহের সাথে দৃষ্টি আলিঙ্গন করা উচিত। ফেং জানতে চাই এই ট্রিকগুলো এই স্টেপগুলো সে কোথা থেকে শিখেছে। রাজা ঝ্যাং তখন লিউসির বিষয়ে সেই ভালোবাসার গল্প লাইফ নিয়ে সেই বইটা বের করে জিনফেংকে দেয়। জিনফেং বলে তার বাবার বিষয়ে এরকম গল্প সে কোথা থেকে পেল। রাজা ঝ্যাং জানায় যে রাজকুমার চোং এটা এনে দিয়েছে। রাজধানীতে এই বইটা একদিনে দুদিনে অনেক বিক্রি হয়েছে। এটাও বলে যে লিউসি একজন ভালো প্রধানমন্ত্রী নয় ঠিকই, কিন্তু সে একজন ভালো রোমান্টিক মানুষ। দিকে দেখায় সেন্সরেড গুয়ান যেই ওষুধটা এনেছিল সেটা ইউচ্যাং নিজে ফু দিয়ে রাজা রানীর কক্ষে প্রবেশ করিয়ে দেয়। রাজা রানীর নাকের মধ্যে সেই ওষুধটা গেলে তারা বেহুশ হয়ে যায়। ইউচ্যাং তারপর আস্তে আস্তে ধীর পায়ে রাজা রানীর কক্ষে
ওয়ানচেন হলে প্রবেশ করে সে চারিদিকে তন্ন তন্ন করে ভালোভাবে এদিক ওদিক উলট পালট করে খুঁজতে থাকে সেই ফর্মুলা যেটা সে খুঁজতে এসেছিল, তো খুঁজে পায় না। যখন সে রাজা রানীর বিছানার সামনে যায় এবং তাদের একসাথে শুয়ে থাকতে দেয় বেহুশ অবস্থাতেও, তখন খুব রাগ হতে থাকে ইউচ্যাং। তারপরই সে হঠাৎ করে তাদের মারতে যাবে, তেড়ে যাবে এরকম ভঙ্গি। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।